হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে কম্প্রেসর নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াসলি আমরা সার্জিং নিয়ে আলোচনা করছিলাম একটা কম্প্রেসরের। আজকে আমরা কম্প্রেসরের মোটামুটি ইন ডিটেলস আলোচনা করব আর কি। ঠিক আছে, তো দেরি না করে স্টার্ট করি। কম্প্রেসর, আচ্ছা আমি আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম অনিক কর্মকার। আমি প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে আপাতত মেঘনা পিভিসি লিমিটেডে জব করতেছি। তো প্রথমে স্টার্ট করি যে কম্প্রেসরটা কি। ঠিক আছে, যে এই যে আমি এখানে একটা ডেফিনেশন লিখে রাখছি। ঠিক আছে, যে এ কম্প্রেসর ইজ এ ফ্লুইড মেশিন। তার মানে কম্প্রেসরটা হচ্ছে একটা কিন্তু ফ্লুইড মেশিন দ্যাট ইনক্রিজেস। তার মানে সেটা কি করে, সেটা ইনক্রিজ করে। এখন প্রশ্ন হচ্ছে কি ইনক্রিজ করে, তাই না? সেটা হচ্ছে দ্য প্রেশার অফ এ গ্যাস। ভেরি ইম্পর্টেন্ট দিস ওয়ান। প্রেশার অফ এ গ্যাস, এই গ্যাসের প্রেশার ইনক্রিজ করে। কিভাবে ইনক্রিজ করে? বাই রিডিউসিং ইটস ভলিউম। ঠিক আছে, তার মানে প্রেশার ইনক্রিজ করবে কার? গ্যাসের। কিভাবে করবে? বাই রিডিউসিং ভলিউম। ঠিক আছে, তার মানে এই যে আমি এখানে একটা কথা লিখে রাখছি যে এনার্জি কনভার্সন। এনার্জি কনভার্সন তাহলে কি? যে আমাদের মেকানিক্যাল এনার্জিকে আমরা প্রেশার এনার্জিতে আমরা কি করব? কনভার্ট করব। বুঝা গেল? আচ্ছা, এখন দেখো এখানে আমি একটা দুইটা আসলে পিকচার দিয়ে রাখছি। একটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা লিকুইড রিং কম্প্রেসর। ঠিক আছে, এটা হচ্ছে একটা লিকুইড রিং কম্প্রেসর, লিকুইড রিং কম্প্রেসর। ওকে, কম্প্রেসর। আর এই পাশে যেটা একটা দেওয়া আছে, দ্যাট মিন্স এই যে এইখানে এটা, এটা হচ্ছে একটা আমাদের সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। ঠিক আছে, একটা সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। আচ্ছা, এখন এটা কি ধরনের সেন্ট্রিফিউগাল কম্প্রেসর? এটা হচ্ছে একটা মাল্টি স্টেজ। ঠিক আছে, মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। কেন মাল্টি স্টেজ? এই যে এই যে এই যে এই যে এরকম। তার মানে এটা হচ্ছে দুইটা স্টেজ আছে, এই জন্য হচ্ছে এটা একটা মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা বুঝলাম যে কম্প্রেসর হচ্ছে একটা ফ্লুইড মেশিন। ঠিক আছে, একটা ফ্লুইড মেশিন যেটা কি করে, যেটা হচ্ছে আমাদের প্রেশার এনার্জি, মানে গ্যাসের প্রেশারকে কি করে, ইনক্রিজ করে। কিভাবে ইনক্রিজ করে? বাই রিডিউসিং ইটস ভলিউম। ওকে, আচ্ছা এবার আসো, যেটা সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কম্প্রেসর। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ কম্প্রেসর কি? যে আমাদের কম্প্রেসরের টাইপসগুলো যদি আমরা একটু দেখি, দেখো সেটা হচ্ছে কম্প্রেসর প্রধানত দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপ কম্প্রেসর, আর একটা হচ্ছে আমাদের ডাইনামিক কম্প্রেসর। ওকে, এখন ডাইনামিক কম্প্রেসরটা আমি যদি প্রথমে আসি, ডাইনামিক কম্প্রেসরটা আবার দুই প্রকারের। একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, যেটা আমরা যে কিছুক্ষণ আগেই দেখলাম। আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল কম্প্রেসর। ঠিক আছে, আর পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপ যেই কম্প্রেসরটা, সেটা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে রোটারি টাইপ, আর একটা হচ্ছে আমাদের রিসিপ্রোকেটিং টাইপ। ঠিক আছে, এখন প্রথমে আসি যেটা, সেটা হচ্ছে রিসিপ্রোকেটিং টাইপ। যেটা সেটা হলো কি কি, সেটা হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রাম টাইপ আমাদের কম্প্রেসর হয়, ডাবল অ্যাক্টিং কম্প্রেসর হয়, তারপরে সিঙ্গেল অ্যাক্টিং কম্প্রেসর হয়। ঠিক আছে, আবার রোটারি টাইপ, রোটারি বলতে কি বুঝতেছই তো, মানে মানে অনেকটা হচ্ছে রোটেটরি মোশন দেখাবে আর কি। তো সেটা কয় ধরনের হয়, সেটা মোটামুটি এই যে লোব হয়, তো স্ক্রু হয়, লিকুইড রিং কম্প্রেসর হয়, লিকুইড রিং কম্প্রেসর আমরা দেখাইলাম, দেন স্ক্রোল হয়, ভেইন টাইপ হয়। ঠিক আছে, তো এরকম আর কি কম্প্রেসর টাইপসগুলো হয়। তো আমরা আজকের এই ছোট্ট যে লেকচারটা, এই লেকচারটাতে আমরা মেইনলি ফোকাস করব, সেটা হচ্ছে আমাদের এই সেন্ট্রিফিউগাল কম্প্রেসরটা নিয়ে। ঠিক আছে, এই যে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, সেন্ট্রিফিউগাল কম্প্রেসরটা নিয়ে। ঠিক আছে, কারণ এটাই আসলে মোস্টলি অনেক জায়গায় ইউজ করা হয়। আমরা এই সেন্ট্রিফিউগাল কম্প্রেসরটা নিয়েই মেইনলি আজকে ডিল করি। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা সেন্ট্রিফিউগাল কম্প্রেসর নিয়ে আলোচনা করব। তো দেখো সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের আমি প্রথমে একটা সংজ্ঞা দিছি। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হইতেছে যে এই যে সংজ্ঞাটা, এ সেন্ট্রিফিউগাল কম্প্রেসর ইজ এ ডাইনামিক হাই ক্যাপাসিটি মেশিন। ঠিক আছে, যেটা কি করে, যেটা ইনক্রিজ দ্য প্রেশার অফ এ গ্যাস
একটা গ্যাসের প্রেশারটাকে ইনক্রিজ করে বাই কনভার্টিং কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স ভেলোসিটিকে পোটেনশিয়াল এনার্জি, দ্যাট মিন্স স্ট্যাটিক প্রেশারেও কি করে, কনভার্ট করে। তার মানে এত, এই যে এটা একটু হয়তো মানে কঠিন লাগতে পারে কথাটা, মানে মেইন একটা যেটা কথা সেটা হচ্ছে আমাদের গ্যাস থাকবে, ঠিক আছে, গ্যাসকে আমরা কি করব, গ্যাসকে আমরা মানে কম্প্রেস করে ওর আহ, আমাদের যে প্রেশারটা, ঠিক আছে, প্রেশারটা আমরা বাড়াই দিব, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে এটা কিভাবে হয়, ঠিক আছে, তারপরে এটার ওয়ার্কিং প্রিন্সিপাল এগুলো আমরা শিখবো, বাট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যে কি বলে কম্প্রেসরগুলো আছে, একটা কথা মনে রাখতে হবে, আমাদের যে আমরা পাম্পস দেখছি না, একটা প্রসেস ইন্ডাস্ট্রিতে পাম্পস কিন্তু ইউজ করা হয় সবার জন্য না। পাম্পস ইউজ করা হয় যেগুলো হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্যই কিন্তু আসলে পাম্প ইউজ করা হয়, ইনকম্প্রেসিবল ফ্লুইড, ঠিক আছে, ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য আমাদের কি করা হয়, পাম্প ইউজ করা হয়। আর আমাদের এই যে আজকের যে লেকচারটা, এই লেকচারের হচ্ছে সেটা কি কম্প্রেসর, তাই না? কম্প্রেসরটা হচ্ছে আমাদের কিন্তু মেইনলি মানে ইউজ করা হয় কম্প্রেসিবল ফ্লুইডদের জন্য, ঠিক আছে, কম্প্রেসিবল ফ্লুইডদের জন্য। এখন মনে প্রশ্ন তো আসতেই পারে যে ভাইয়া, যে ইনকম্প্রেসিবল ফ্লুইড আর কম্প্রেসিবল ফ্লুইড তো বুঝলাম, কারণ অনেকে আছে হয়তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তো ইনকম্প্রেসিবল ফ্লুইড আর কম্প্রেসিবল ফ্লুইডটা কি আসলে সেটা আগে একটু বোঝার ট্রাই করি। ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে আমাদের বুঝতে হবে যে যার ভেলোসিটি গ্রেডিয়েন্ট হচ্ছে কত, মানে জিরো, ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের রো হবে এক কথায় কনস্ট্যান্ট, সহজ কথা, ঠিক আছে। অনেকে ওই ভেলোসিটি গ্রেডিয়েন্ট বুঝবে না, তো আমি সহজভাবেই লিখলাম যে রো হবে কনস্ট্যান্ট, তাহলে সেটা হবে ইনকম্প্রেসিবল ফ্লুইড, ওকে। আর রো কনস্ট্যান্ট না, ঠিক আছে, এটা হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড। আচ্ছা, এখন আসি যেটা, সেটা হচ্ছে এই যে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, ঠিক আছে, এইটার আমাদের আগে ডিফারেন্ট পার্ট সম্পর্কে আমরা আগে দেখি, তারপরে আমরা আলোচনা করবো ইন ডিটেলস, ঠিক আছে। দেখো, ডিফারেন্ট পার্টস অফ সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, ঠিক আছে, ওই আগের চিত্রটাই, সেটা কি, দেখো এটা হচ্ছে একটা আমাদের মাল্টি স্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা মাল্টি স্টেজ একটা সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, ওকে। মাল্টি স্টেজ, মাল্টি স্টেজ কেন, ঠিক আছে, এটা আমরা বলবো কেন এটাকে বলা হয় মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, ঠিক আছে, এটা আমরা শেখাবো, সমস্যা নেই। তো প্রথমে আসি যে আমাদের এই যে মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল যে কম্প্রেসরটা, এক কথা আগে আমরা সেন্ট্রিফিউগাল কম্প্রেসরটা আগে বলি, ঠিক আছে, এটা কিভাবে আসলে আগে এটার মানে কি বলে ওয়ার্কিং ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝার আগে আগে ডিফারেন্ট পার্টসগুলো আমরা দেখি, ঠিক আছে। দেখো এই যে এটা অন্য কালার দিয়ে যদি দেখাই, একটু দেখো, লেজার পয়েন্টার দিয়ে দেখাই, দেখো এই যে এখানে এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা, এই যে লেজার পয়েন্টার আমি মুভ করাইতেছি, এই পার্টটাকে বলা হয় কি, এই পার্টটাকে বলা হয় ডায়াফ্রাম, ঠিক আছে, এই পার্টটাকে বলা হয় ডায়াফ্রাম, ঠিক আছে। এখন ডায়াফ্রাম, তারপরে হচ্ছে এই যে এইটাকে বলা হয় এই যে, ঠিক আছে, এই যে এটাকে বলা হয় থ্রাস্ট বেয়ারিং, তারপরে এই যে এইখানে, এইখানে বলা হয় জার্নাল বেয়ারিং, ঠিক আছে। তারপরে এই যে এইখানে হচ্ছে শ্যাফট সিল, এই যে এটা হচ্ছে শ্যাফট, এই যে লম্বা যে রড, ঠিক আছে, এটা হচ্ছে শ্যাফট, শ্যাফটের এখানে সিল থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কাপলিং, ঠিক আছে, কাপলিং করা আর কি, কাপলিং এর জন্য এটা আর কি ইউজ করা হয়, কারণ এটা তো একটা মোটরের সাথে তো আমার কি লাগাইতে হবে না, সো এটা কাপলিং এর জন্য আর কি। এই যে এটা হচ্ছে জার্নাল বেয়ারিং, আবার এইটা হচ্ছে শ্যাফট সিল। সিলটা কি, সিলটা হচ্ছে আমাদের যে প্রসেস ফ্লুইডটা থাকে, সেই প্রসেস ফ্লুইডটা যাতে আমাদের বাইরে না আসে, এই জন্য আমাদের সিলটা দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে এইটা হচ্ছে ব্যালেন্স ড্রাম, ব্যালেন্স ড্রামটা এই যে এটা এটা হচ্ছে আমাদের ব্যালেন্স ড্রাম। ব্যালেন্স ড্রামটা কেন দরকার হয়, ব্যালেন্স ড্রামটা দরকার হয় সেটা হচ্ছে প্রেশারটাকে ব্যালেন্স করার জন্য, ওকে। আচ্ছা, আসতেছি পরে ইন ডিটেলস আলোচনা করতেছি। এইটাকে বলা হয় কেসিং, ঠিক আছে, এটা হচ্ছে কেসিং, এই যে এটা হচ্ছে লোয়ার পার্ট, লোয়ার হাফ, আপার হাফটা আর কি আমরা এইভাবে আর কি কাটছি এটা। এই যে এটা আসলে এই চিত্রটা অনেকটা এরকম, দেখো এটা যদি একটা সাপোজ বৃত্ত হয়, আমরা এই পার্টটা আসলে কি করে দিছি, এই যে এই পার্টটা হচ্ছে আমরা মানে ফেলে দিছি, ঠিক আছে, এই পার্টটা আমরা ফেলে দিছি, তো বাকি তিনটা পার্টের আর কি এখানে দেওয়া আছে। সো এখন একটা জিনিস সেটা হচ্ছে আমাদের যে
কম্প্রেসরটা এটা এইভাবেও স্প্লিট থাকতে পারে, আবার এইভাবেও স্প্লিট থাকতে পারে। মানে কি, মানে হরাইজন্টাল স্প্লিটিংও হইতে পারে। তার মানে এই যে এইরকম ভাবে, এই যে এইভাবে করছে না, এই পুরোটা এইভাবে সাপোজ আমি যদি লাগাইতে চাই, তাহলে এটা পুরোটা আর কি এইভাবে কেটে ফেলাবো, এরকম এই বরাবর, ঠিক আছে, প্রস্থ বরাবর। আর উপরে তাহলে একটা পার্ট থাকবে, নিচে একটা পার্ট থাকবে। আবার এরকম হইতে পারে যে না, আমাদের এরকম হবে না, এইভাবে হয়তো হইতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে ভার্টিক্যাল স্প্লিট রেঞ্জ টাইপ, ঠিক আছে। আমাদের কম্প্রেসর এরকম হইতে পারে যে ভার্টিক্যালি আমাদের কেসিংটা ভার্টিক্যালি কী হবে, স্প্লিট হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে হরাইজন্টালি। সো আপাতত আমরা হরাইজন্টালটাই দেখি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো সেটা ওয়ার্কিং প্রিন্সিপাল আগে আমরা বুঝি, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝলেই আসলে কোনটা কি শ্যাফট, ইমি, এগুলো আসলে সব ইন ডিটেলস বোঝা যাবে, সমস্যা নেই। দেখো, আমি এখানে প্রথমে ডান পাশের চিত্রটা একটু খেয়াল করি। ডান পাশের চিত্রটাতে কি দেওয়া আছে যে এই দিক দিয়ে, ঠিক আছে, এই যে এই দিক দিয়ে আমাদের হচ্ছে গ্যাস, গ্যাস কি করবে, এন্টার করবে, ঠিক আছে। গ্যাস এন্টার করে এই যে এগুলো হচ্ছে ইম্পেলার, ঠিক আছে, এই যেগুলো হচ্ছে ইম্পেলার, এগুলো হচ্ছে ইম্পেলার, ইম্পেলারের থ্রু দিয়ে। আর আচ্ছা, আর এইটা হচ্ছে কেসিং। ইম্পেলার এভাবে ঘুরবে, ঠিক আছে, ইম্পেলার ঘুরবে, ঘুরে কি হবে, ঘুরে এই যে এই দিক দিয়ে আমাদের এই যে ইম্পেলার তো ঘুরতেছে না, আমাদের ঘুরে তাহলে এই যে এই দিক দিয়ে আমাদের এইখানে ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে, এদিক দিয়ে ডিসচার্জ হবে। বোঝা গেছে বিষয়টা। এখন দেখো, এখানে প্রেশার আমার কি, এখানে সাপোজ একটা প্রেশার ছিল যেটা হচ্ছে P1, এখানে অবশ্যই কি থাকবে, একটা P2 থাকবে। অবশ্যই অবশ্যই P2 ইজ মোর গ্রেটার দেন P1, ঠিক আছে, এটা হবে। এখন প্রশ্ন, এটা কিভাবে হচ্ছে, তাই না? এটা হচ্ছে সহজ জিনিস। দেখো, প্রথমে যখন এন্টার করলো তখন এখানে এই যে এটা হচ্ছে আই, ঠিক আছে, ইম্পেলারের আইতে যখন এন্টার করলো, আমরা পাম্প যখন পড়েছি তখন আমরা এটা দেখেছি না, যে আইতে যখন এন্টার করতেছে তখন এখানে ভেলোসিটি কিন্তু খুব হাই, ঠিক আছে। এখন এই ভেলোসিটি হাই, তার মানে কি, এখানে প্রেশার কম। বার্নৌলি ইকুয়েশন, আমার প্রেশার যদি হাই, লো হয়, কিভাবে, কখন লো হয়, যখন ভেলোসিটি হাই থাকে, ঠিক আছে। সো এখানে ভেলোসিটি কিন্তু আমার কি, এখানে ভেলোসিটি হচ্ছে আমার কিন্তু খুব হাই। সো এখানে কি হবে, এখানে প্রেশারটাও কিন্তু খুব কম হবে। সো এবার দেখো, তো ভেলোসিটি যেহেতু হাই, এইটা এটা এইভাবে ঘুরতেছে, ঘুরতে 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 এইভাবে এবার কি, এটা এই ভলিউট চেম্বার, এটা হচ্ছে আমাদের ভলিউট, ভলিউট চেম্বার, ঠিক আছে। এদিক দিয়ে ভলিউট দিয়ে ও বের হয়ে যাবে গ্যাসটা। সো দেখো, এই দিক দিয়ে যখন যাইতেছে এইভাবে কি হচ্ছে, আস্তে আস্তে এইদিকে কি হচ্ছে, এরিয়া বাড়তেছে না, আমার এখানে এরিয়া, আমার এখানে কি বাড়তেছে। এখন এরিয়া বাড়ার অর্থটা কি, এরিয়া বাড়ার অর্থ হচ্ছে আমাদের কি, ভেলোসিটি কি আস্তে আস্তে কমে যাওয়া না, কারণ কন্টিনিউটি ইকুয়েশন, ঠিক আছে। এরিয়া যদি বাড়ে, ভেলোসিটি আমার কি কমবে, আর ভেলোসিটি যদি কমে তাহলে আমার প্রেশার কি হবে, করসপন্ডিংলি প্রেশার আমার বাড়বে। সো এই যে আস্তে আস্তে যেহেতু আমার কি এরিয়া এরকম বাড়তেছে, এরিয়া বাড়তেছে, এরিয়া বাড়তেছে, সো আমার কি হবে, এই যে এরিয়া বেড়ে গেল। সো আমার এই দিক দিয়ে যখন গ্যাসটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যখন বের হয়ে যাবে, বের হয়ে অন্য কোনো একটা সাপোজ প্রসেসে গেল, প্রসেসে ঢুকলো, ঠিক আছে, তখন আমার প্রেশার কিন্তু কি হয়ে যাবে, বেড়ে যাবে না, এবং এটা P1-এর চাইতে অনেক বেশি হয়, ঠিক আছে। P1-এ হয়তো সাপোজ 10 kPa ঢুকলো, সাপোজ এইখানে হয়তো দেখা গেল যে সাপোজ 150 kPa হয়ে আছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমার যে এই যে ভেলোসিটিটা, ঠিক আছে, এখানে দেখো, এখানে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা বিষয় আছে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস তো জানি যে কম্প্রেসরের যদি ডিসচার্জ প্রেশার, সাপোজ এই যে আমরা P2টাকে বাড়াইতে চাই, এখন এটা আমরা কিভাবে বাড়াইতে পারি, ঠিক আছে। দেখো, এখান থেকে সহজ ইন্টারমিডিয়েটের জ্ঞান দিয়ে আসলে আমরা বুঝতে পারি। আর আমরা ভেলোসিটি সমান কি জানি, আর ইন্টু ওমেগা না, ওমেগাটা কি কৌণিক বেগ, আরটা কি, ব্যাসার্ধ, ভিটা কি লিনিয়ার ভেলোসিটি, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের, আমরা যদি রেডিয়াসটা বাড়াই, ঠিক আছে, ইম্পেলারের, তাহলে আমার কি ভেলোসিটি বাড়বে। আচ্ছা, আমরা যদি এই যে ওমেগাটা বাড়াই, দ্যাট মিনস আরপিএম বাড়াই দিই, কম্পারে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, তাহলেও আমাদের কি, আমাদের হচ্ছে এই ভিটা কি বাড়বে না। তাহলে আরপিএম যদি আমরা বাড়াই, তাহলে আমাদের কিন্তু ভিও বাড়বে, ঠিক আছে। সো এখন দেখো, যে আর বাড়াইলেও ভেলোসিটি বাড়ে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস আরপিএম বাড়াইলেও, আমাদের কম্প্রেসরের আরপিএম বাড়াইলেও কিন্তু আমাদের ভেলোসিটি বাড়ে। কিন্তু আমাদের সব কিছুরই কি একটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, ডিভাইসের কনস্ট্যান্ট। তার মানে এটা হচ্ছে একটা ন্যাচারাল ফেনোমেনন, আমরা চাইলেই আমাদের মনের মতো আসলে ব্যাসার্ধ বাড়াইতে পারি না, চাইলেই আমরা কম্প্রেসরের আরপিএম একেবারে তুঙ্গে তুলে দিতে পারবো, এটা পসিবল। সো সব কিছুর একটা লিমিটেশন আছে। সো আমরা একটা সার্টেন লিমিট পর্যন্ত যাইতে পারি, যার ফলে কি হয়, ভেলোসিটি আমার বাড়ে।
সো এখানে যত ভেলোসিটি বাড়বে ততই আমার জন্য বেটার, কারণ এখানে ভেলোসিটি বাড়লে আমি তারপরে এরিয়া যত আস্তে আস্তে এরপরে কি ভলিউট চেম্বারে, যে এটা হচ্ছে ভলিউট চেম্বার, ঠিক আছে, ভলিউট চেম্বারে এই যে এটা হচ্ছে ভলিউট চেম্বার, এটা হচ্ছে ভলিউট চেম্বার। এই ভলিউট চেম্বার আস্তে আস্তে কি হতে থাকবে, এরিয়া বাড়তে থাকবে, আর এরিয়া বাড়তে থাকলে ওই ভেলোসিটি যেটা ছিল এখানে এই যে আইতে, ঠিক আছে, আমি যদি লেজার পয়েন্টারটা নেই, এই যে আইতে যেই কি বলে ভেলোসিটিটা ছিল, আস্তে আস্তে যেহেতু এরিয়া বাড়তেছে, সো আমার ওই ভেলোসিটিটা কি হবে, প্রেশার এনার্জিতে কনভার্ট হবে। সো আমার তত কি প্রেশার বাড়বে, প্রেশার বেড়ে এই যে এদিক দিয়ে ভলিউম দিয়ে আমার বের হয়ে যাবে। বোঝা গেছে? আশা করি বুঝাইতে পারছি আমি খুব সহজভাবে। আচ্ছা, এবার আসো, সেটা হচ্ছে আমাদের এই এইটা হচ্ছে আমাদের একটা মাল্টি স্টেজ কম্প্রেসর। এইটা এটা হচ্ছে জাস্ট সেন্ট্রিফিউগাল কম্প্রেসর ছিল, এটা মাল্টি স্টেজ না, এটা সিঙ্গেল স্টেজ। কারণ এটা আমাদের কি করবো, আমরা মাল্টি স্টেজটা একটু বোঝার ট্রাই করি, কারণ এটাই আসলে ইন্ডাস্ট্রিয়াল ইয়াতে এগুলো অনেক বেশি ইউজ হয়, ঠিক আছে। সেটা এবার একটু বোঝার ট্রাই করে দেখো, আমাদের কি হবে, আমাদের একটা সাকশন ডিসচার্জ, সাকশন পোর্ট থাকবে, একটা ডিসচার্জ পোর্ট থাকবে, তাই না? সহজ বিষয়, এক কথা, ঠিক আছে। দেখো তাইলে আমাদের সাকশন ডিসচার্জ পোর্টের ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে আমাদের আমরা বুঝতেই পারতেছি যে একটা বিষয়, যে মনে করো গ্যাস, ঠিক আছে, গ্যাস মনে করো যে ঢুকতেছে, ঠিক আছে, এদিক দিয়ে আমাদের গ্যাস, গ্যাসটা কি কম্প্রেসিবল ফ্লুইড, গ্যাস ঢুকতেছে, গ্যাস ঢুকে, ঠিক আছে, গ্যাস ঢুকতেছে, ঢুকে কোথায় যায় প্রথমে, এখানে আমরা বলছিলাম যে আয়ের এদিকে যেতে থাকে গ্যাসটা, সাকশন পোর্টের দিকে যেতে থাকে, ঠিক আছে। সো এই দিক দিয়ে কি হবে, ও হচ্ছে এই যে এদিক দিয়ে এই যে ঢুকলো, এদিক দিয়ে আইতে ঢুকছে, ঠিক আছে, আইতে ঢুকে কি হয়েছে, এরপরে এরপরে হচ্ছে আমাদের এই যে, ঠিক আছে, এই যে আমরা এটা কি, এটা কিন্তু আমাদের ডায়াফ্রাম, ঠিক আছে, এই দিক দিয়ে ডায়াফ্রাম হয়ে দেখো এর ভিতরে ঢুকে, এর ভিতর দিয়ে ঢুকে গেছে কিন্তু, ঠিক আছে, এই যে এখান দিয়ে আমাদের এদিক দিয়ে ঢুকে গেছে, ঠিক আছে, ঢুকে এইখানে কি ইম্পেলারের এটা হচ্ছে আউটলেট, এই যে এই দিক দিয়ে দেখো, আমি নেই কি বলে লেজার পয়েন্টার নেই, ভালো হবে। প্রথমে এদিক দিয়ে ঢুকলো, ঢুকে এটা হচ্ছে সাকশন পোর্ট, সাকশন পোর্টের এদিক দিয়ে ঢুকলো, ঢুকে এটা তো ইম্পেলার, এটা ইম্পেলার এই দিক দিয়ে কি হচ্ছে, ওই গ্যাসটা প্রেশার বাড়াই দিল, কারণ আমরা কেন প্রেশার কিভাবে বাড়াই এটা এইখানে আমি বুঝাই দিছি। সো এখানে প্রেশার বাড়াবে, এখানে প্রেশার বাড়াইলো, বাড়াইয়ে, ঠিক আছে, এদিক দিয়ে প্রেশার বাড়াবে, বারে এই যে গাইড, এখানে হচ্ছে আমাদের এই যে গাইড একটা ভেন আছে, গাইডের ভেনের মধ্যে দিয়ে ওই কি বলে ওই গ্যাসটা, প্রেশারাইজ গ্যাসটা কি এবার এইখানে যাবে, সেকেন্ড স্টেজে যাবে, ঠিক আছে, এই যে এদিক দিয়ে এই সেকেন্ড স্টেজে গেল, এবং সেকেন্ড স্টেজে আবার সেম এই দিক দিয়ে এবার কি প্রেশার বাড়াবে, প্রেশার বাড়ায় এই যে এই চেম্বারের মধ্যে দিয়ে, ঠিক আছে, এই চেম্বারের মধ্যে দিয়ে এই গাইড ভেনের থ্রু হয়ে ও কি, ও হচ্ছে ইয়াতে চলে যাবে, ঠিক আছে, ওই সেকেন্ড স্টেজের মধ্যে বা ঢুকবে, ঠিক আছে। সেকেন্ড স্টেজটা কি, সেকেন্ড স্টেজটা হচ্ছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, ঠিক আছে, এই দিক দিয়ে ঢুকবে। এখানে সেট আপটা এরকম যে এই যে এই দিক দিয়ে যে এই যে এখান দিয়ে যে গ্যাসটা বের হইলো, সেটা কি হবে, সেটা এমন মানে ডিজাইনটা এরকম হবে, যেটা হচ্ছে এই দিক দিয়ে ঢুকবে, ঠিক আছে, এই দিক দিয়ে ঢুকবে আর কি। ঠিক আছে, এই দিক দিয়ে ঢুকে আবার হচ্ছে সেম জিনিস, এই যে এখানে এই দিক দিয়ে, ঠিক আছে, এই যে এখানে আইতে ঢুকবে, আইতে ঢুকে এদিকে প্রেশার বাড়াবে, প্রেশার বাড়ায় এই যে চেম্বারের মধ্যে দিয়ে এই দিক দিয়ে আবার বের হয়ে যাবে গাইড ভ্যানের মধ্যে দিয়ে, ঠিক আছে, ঢুকে আবার এই সেকেন্ড স্টেজ না তো, এই সেকেন্ড স্টেজের এই যে যেটা এটাতে ঢুকবে, এটাতে ঢুকে এই দিক দিয়ে আবার সেম, ঠিক আছে, এদিক দিয়ে সেম হয়ে এই যে গাইড ভ্যানের এই দিক দিয়ে ও কি করবে, ও প্রেশার বাড়াবে, প্রেশার বাড়ায় আবার কি করবে, প্রেশার বাড়ায় আবার হচ্ছে এখানে যেরকম দেখো, প্রথমে আমরা এদিক দিয়ে কি ছিল, এদিক দিয়ে প্রেশার বাড়াইতেছিল, ঠিক আছে, প্রেশার বাড়ায় এদিক দিয়ে বের হইতেছিল, এখানেও সেম জিনিস, এখানেও এই যে প্রেশার বাড়াইলো, ঠিক আছে, প্রেশার বাড়ায় এই যে প্রথম স্টেজে এদিক দিয়ে বের হইলো, এবার ওইটা কোথায় যাবে, ওইটার পরের যে ইম্পেলার ওইখানে ঢুকবে, ওইখানে ঢুকে কি হবে, এখানে ঢুকে ও প্রেশার বাড়াবে, প্রেশার বাড়ায় এই দিক দিয়ে প্রেশার বাড়িয়ে এই যে ও হচ্ছে আলটিমেটলি কি হবে, এই যে আমাদের যে কি বলে ডিসচার্জ পোর্ট আছে, ডিসচার্জ পোর্ট দিয়েও বের হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন একটা জিনিস, এই যে যখন সেকেন্ড স্টেজে, ঠিক আছে, মানে ফার্স্ট স্টেজের যে এই ফার্স্ট পার্ট, এই যে এটা এদিক দিয়ে বের হইলো, এদিক দিয়ে বের হয়ে তারপর এদিক দিয়ে ঢুকে আবার এদিক দিয়ে বের হইলো, তার মানে কি হলো, পুরো পথটা কেমন, এই ঢুকলো, এই ঢুকলো, এদিক দিয়ে এইভাবে
এদিক দিয়ে আবার এদিকে এর এর ভিতর দিয়ে আইতে ঢুকে এই দিক দিয়ে হয়ে ও এইভাবে একটা কি ইন্টারকুলারে যাবে, ঠিক আছে? ইন্টারকুলার মানে একটা হিট এক্সচেঞ্জারের মধ্যে যাবে, কারণ প্রেশার বাইরে গেছে, প্রেশার বাড়লে কি টেম্পারেচার পাবে না, ওই টেম্পারেচারটাকে কমায়ে আবার কি মানে মানে পুরো ব্যবস্থাটা এরকম আবার এদিক দিয়ে ঢুকবে, ঠিক আছে? এদিক দিয়ে ঢুকে এখানে মানে ওইভাবে ডিরেক্টলি বোঝানো যাইতেছে না, ঠিক আছে? এদিক দিয়ে আর কি বের হবে আর কি, ঠিক আছে? এদিক দিয়ে বের হয়ে মানে এদিক দিয়ে হয়ে এই দিক দিয়ে এর মধ্যে দিয়ে হয়ে এদিক দিয়ে বের হবে, বের হয়ে এই দিক দিয়ে আবার ঢুকবে। ইন্টারকুলার আছে, ইন্টারকুলারের মধ্যে দিয়ে, ইন্টারকুলার মানে একটা কুলার টাইপের মতো সিস্টেম যেটা টেম্পারেচার কমাই দিব, ঠিক আছে? তারপরে এই দিক দিয়ে আবার সেম এদিক দিয়ে এইভাবে ঢুকে এই যে গাইড ভ্যানের মধ্যে দিয়ে এদিক দিয়ে আবার কি হবে, ঠিক আছে? এখানে দিয়ে ঢুকে ও কি ডিসচার্জ হবে, ঠিক আছে? এই যে দেখো, এই যে বিষয়টা বুঝো, এদিক দিয়ে ঢুকলো, ঢুকে এইভাবে এই যে এই দিক দিয়ে এই যে পোর্ট, এই যে এখানে পোর্ট, ঠিক আছে? উপর দিয়ে বুঝাইতে এত কষ্ট হচ্ছে, এদিক দেখো, এদিক দিয়ে এইভাবে ঢুকে ও সেকেন্ড স্টেজে ঢুকলো, সেকেন্ড স্টেজে ঢুকে আবার সেম এদিক দিয়ে এইখান দিয়ে, ঠিক আছে? ওই দিক দিয়ে আবার ঢুকবে, ঢুকে এদিক দিয়ে বের হয়ে ও এরপরে ডিসচার্জ হবে, ঠিক আছে? ডিসচার্জ হয়ে যাবে, এদিক দিয়ে ডিসচার্জ হয়ে যাবে। ওকে, বোঝা গেল বিষয়টা? তাহলে সেকেন্ড স্টেজেরটা আমি আরেকবার দেখাই। এদিক দিয়ে ঢুকলো, ঢুকে এদিক দিয়েও চিন্তা করা যেতে পারে, এদিক দিয়েও চিন্তা করা যেতে পারে। এই ঢুকলো, ঢুকে এদিক দিয়ে এই চেম্বারের মধ্যে দিয়ে এই দিক দিয়ে তারপরে এই যে এই দিক দিয়ে সেকেন্ড স্টেজে সেকেন্ড যে ইম্পেলারটা এটাতে ঢুকলো, এরপরে সেকেন্ড ইম্পেলারে ঢুকে ওটা আইতে ঢুকে গেছে, এবার ওইটা আবার কি হবে, ওটা ডিসচার্জ হবে না, ওটা বের হবে। ওইটা আবার এই যে এই দিক দিয়ে ঢুকবে, ঢুকে এই যে এদিক দিয়ে ও এরপরে ফাইনালি কি এই যে এখানে চলে আসবে, এখানে চলে এসে ডিসচার্জে ও ডিসচার্জ করতে বের হয়ে যাবে। বোঝা গেছে? সো বিষয়টা হলো এরকম। এখন বিষয়টা হলো, দেখো, যখন আমরা এটা চিন্তা করতেছিলাম, এই দিক দিয়ে যখন চিন্তা করতেছিলাম, ঠিক আছে, যে এই দিক দিয়ে ঢুকলো, এই দিক দিয়ে বেরোইলো, এখন এই যে এদিক দিয়ে যখন ঢুকে এদিক দিয়ে যখন বের হবে, বের হয়ে যখন দ্বিতীয়টাতে ঢুকবে, একটা তো পসিবিলিটি থাকে যে এই দিক যে গ্যাসটা গেল, এদিকে কিন্তু প্রেশার বাইরে গেছে, এদিকে কিন্তু প্রেশার কম। সো এদিক থেকে কিছু প্রেশার এদিকে আসতে পারে না, এদিকে এদিকে এর ফলে কি সব কম্প্রেসর তো ভেঙে যেতে পারে, কারণ এইদিকে প্রেশার কম, এদিকে প্রেশার বেশি, তো এদিকে ধাক্কা দিবে, কম্প্রেসর ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। সো এই প্রেশারটা ব্যাক প্রেশার হয়ে এদিকে যাতে না আসে, সো কি করা হয়, ওই যে প্রেশারটা এখানে সিল দেওয়া থাকে, ঠিক আছে? এখানে ল্যাব্রিন্থ সিল দেওয়া থাকে, ঠিক আছে? এদিক দিয়ে এই যে এখানে ল্যাব্রিন্থ সিল দেওয়া থাকে আর কি, ঠিক আছে? সিলটা এখানে আসলে বোঝানো যাইতেছে না, ঠিক আছে? সিলিং সিস্টেমটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের কি বলে দুইটা সাপোজ কি বলা যায় যে দুইটা পার্টিশন মানে দুইটা সেপারেট পার্টকেও ডিভাইড করে দেয় পার্টিশনের মধ্যে করে, ঠিক আছে? সো এদিক থেকে এদিকে যাতে প্রেশার না আসে, ফ্লুইডের ফ্লুইডের ফ্লোটা না আসে, এই জন্য এদিকে কি থাকে, একটা ল্যাব্রিন সিল থাকে, ঠিক আছে? প্রত্যেকটা পার্টে আর কি এই যে ল্যাব্রিন সিল এখানেও থাকে, ভিতরেও থাকে, ঠিক আছে? আবার এই যে এই পুরো জিনিসটা যার উপরে, এই যে পুরো জিনিসটা যার উপরে এই যে এখানে আছে না, আমরা এই যে এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছি, ইম্পেলারের নিচেও কিন্তু কি ল্যাব্রিন সিল আছে, ঠিক আছে? যেদিক দিয়ে কি ওইটা হচ্ছে কি করে থাকে, যাতে আমাদের ওই প্রেশার কি বলে যে ফ্লোটা হলো, ফ্লোটা যাতে মানে আমাদের কি বলে এয়ার ফ্লোটা, এয়ারের যে হাই প্রেশার এয়ারের যে ফ্লোটা যাতে এদিকে না আসে, বুঝা গেছে? সো এইভাবে আর কি বিষয়টা কাজ করে, বোঝা গেল? আবার এই যে প্রথম দিকেও সিল থাকে, ঠিক আছে? শ্যাফটের সিল, যে শ্যাফটের সাথে শ্যাফট যেহেতু আমাদের কি রোটারি পার্ট, আর যেগুলো আর কি মুভ করে না সেগুলো হচ্ছে স্টেশনারি পার্ট, ওই স্টেশনারি পার্ট আর রোটারি পার্টের মধ্যে আমাদের কি সিল দেওয়া লাগে, এবং সিলে অলওয়েজ সাপোজ অয়েল দিয়ে সিল হয়তো বানানো হয়, ঠিক আছে? সিল দিয়ে যাতে কি করা হয়, ওই সিল দিয়ে যাতে আমাদের ফ্রিকশনটা আমরা যাতে কমাইতে পারি রোটারি এবং স্টেশনারি পার্টের মধ্যে, ঠিক আছে? সেইভাবে কাজ করে আর কি। এবার আসো সার্জিং। সার্জিংটা আমরা একটু বোঝার ট্রাই করি শর্টে, ঠিক আছে? সার্জিংটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা কম্প্রেসর, কম্প্রেসর কি করবে, এদিক দিয়ে প্রেশার ইন করবে, পি ইন, এদিক দিয়ে প্রেশার মানে ফ্লো ইন করবে, ফ্লুইডের একটা ফ্লো ইন করবে, ফ্লো ইন করার পরে এরপর কী হবে, ওই ফ্লোটা যেটা আসলো এখানে কী হবে, ফ্লোটা কমে যাবে, প্রেশারটা বেড়ে যাবে, যায় ও হয়তো একটা রিজার্ভারে যাবে। এটা হচ্ছে সাপোজ একটা রিজার্ভার, ঠিক আছে? এটা হচ্ছে কম্প্রেসরের মেইন কাজ।
ঠিক আছে, একটা কম্প্রেসরের কি মেইন কাজ এইভাবে কাজ করবে কম্প্রেসরটা। এটা সাপোজ কম্প্রেসর, ঠিক আছে, কম্প্রেসর। এখন আমাকে বলো যে যখন একটা কম্প্রেসর ইন জেনারেল কাজ করে, ঠিক আছে, তখন ও হচ্ছে এই রেঞ্জে কাজ করে, এই যে এইটাতে, ঠিক আছে, এই রিজিয়নে ও মানে কাজ করতে থাকে। এটা হচ্ছে পাম্পের হচ্ছে একটা ইন জেনারেল একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ, যেখানে সার্জিংও আছে, আবার নর্মাল যখন একটা পাম্প রান করে তখনকার অবস্থাটাও দেওয়া আছে। তো নর্মাল যখন একটা পাম্প রান করে তখন এই পজিশনে আর কি, মানে লেখচিত মানে এই ডায়াগ্রামটা এইভাবে থাকে আর কি, ঠিক আছে, কার্ভটা এরকম থাকে। এটার মান কেন এরকম, দেখো এটা খুবই সহজে বোঝা যায়। যে চিন্তা করো, আরেকটা কালার নিই, সাপোজ যখন পাম্প মানে কম্প্রেসর ঠিকঠাকভাবে কাজ করবে, এটা হচ্ছে ফ্লোরেট, এটা মাস ফ্লোরেট চিন্তা করো, সাপোজ মাস ফ্লোরেট, ঠিক আছে, মাস ফ্লোরেট। আর এদিকে হচ্ছে প্রেশার রেশিও বা প্রেশার, এক কথায়, ঠিক আছে, প্রেশার, ডিসচার্জ প্রেশার। তো যখন কাজ করে যে এটা কি, এটা হচ্ছে কম্প্রেসর, আরেকবার দেখাই, ঠিক আছে, এটা কম্প্রেসর, এদিক দিয়ে ও কি ঢুকতেছে একটা গ্যাস, আর যায় ও কি রিজার্ভারে যাইতেছে, ঠিক আছে, এটা কম্প্রেসর। ওকে, এদিকে গ্যাস ইন করতেছে, এদিকে প্রেশার ইনক্রিজ হয়ে গেল, পি ডিসচার্জ আমি লিখলাম, ঠিক আছে, আর এদিকে সাকশন প্রেশার থাকবে, পি সাকশন। ওকে, সাকশন প্রেশার মানে এদিকে মানে যে সাকশনের যে প্রেশারটা, আর ডিসচার্জ মানে ডিসচার্জ যে বের হয়ে যাচ্ছে, এটা পি ডিস লিখলাম আর কি, আর পি সাকশনই লিখলাম। তো দেখো, চিন্তা করো, যখন একটা কম্প্রেসর নর্মালি ওয়ার্ক করতেছে তখন আমি কি বললাম, এই রিজিয়নে ও কাজ করে। এখন এই রিজিয়নে কাজ করার অর্থটা কি, অর্থ হচ্ছে দেখো পাম্পের যদি কোনো কারণে সাপোজ, পাম্প তো না, সরি ভালো করে পাম্প বলতেছি, কম্প্রেসর ও তো সাক করতেছে, এখন ও তো আসলে কনস্ট্যান্ট সাক করতে পারে না, একবার কম সাক করবে একবার বেশি সাক করবে। সো দেখো এদিক দিয়ে যদি আমার পাম্প কম্প্রেসর মনে করো যে বেশি সাক করলো, ঠিক আছে, একটা হয়তো সার্টেন ইয়ার্স চলতেছিল, বাট একটা মুহূর্তে আসলো যে আমার কি করলো, ও বেশি পরিমাণে হচ্ছে এই কি বলো, বেশি পরিমাণে হচ্ছে আমার সাপোজ গ্যাস সাক করলো কম্প্রেসরটা, ঠিক আছে, তার মানে কি, বেশি গ্যাস সাক করার অর্থ কি, মাস ফ্লো রেট বেড়ে গেছে গ্যাসে, ফলে কি হবে, এই যে এদিক দিয়ে দেখো, চিন্তা করো, এই যে ডিসচার্জ প্রেশার কিন্তু কি কমে যাবে, ঠিক আছে। এখন যখনই ওর মাস ফ্লো রেট বেড়ে গেছে, ঠিক আছে, তখনই ওর কি হয়েছে, ওর ডিসচার্জ প্রেশার কিন্তু ওর কিন্তু কি হয়ে গেছে, ওর কমে গেছে। কিন্তু এটা তো ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, ও কি করবে সাথে সাথে কম্প্রেসরটা, মানে এখানে আর কি ইয়ে থাকে, কন্ট্রোল ভালভ থাকে আর কি এদিকে, ঠিক আছে, ও এরপরে কি করবে, ওই কন্ট্রোল ভালভকে নির্দেশ দিবে যে না, এরকম হলে তো প্রবলেম, ঠিক আছে, তাহলে তো ডিসচার্জ প্রেশার, পাম্পের যে মেইন কাজ ডিসচার্জ প্রেশার বাড়ানো, ওইটা তো বাড়াইতে পারতেছে না। এরপরে কি করবে, ও ডিসচার্জ প্রেশার বাড়াবে, ঠিক আছে। এখন ডিসচার্জ প্রেশার বাড়াবে কীভাবে, সেটা হচ্ছে ও এরপরে মাস ফ্লো রেটটা কমাই দিবে, মাস ফ্লো রেটটা আবার কি কমাই দিবে, ঠিক আছে, মাস ফ্লো রেটটা আবার কমাই দিবে। এখন মাস ফ্লো রেটটা কীভাবে কমাবে, এটা হচ্ছে ভালভ ওপেনিং। দেখো মাস ফ্লো রেট কীভাবে বাড়ছিল, যখন ওর ভালভ ওপেনিং বেড়ে গেছিলো, তখনই কি ওর হচ্ছে, ওর মাস ফ্লো রেট বাড়ছে, ফলে ওর কি বিশ্বাস প্রেশার বাড়ছে। তাহলে যেহেতু আমার বিশ্বাস প্রেশার বাড়াইতে হবে, তাহলে আমার কি করতে হবে, অবভিয়াসলি মাস ফ্লো রেট কমাইতে হবে, সহজ হিসাব। মাস ফ্লো রেট আমরা কীভাবে কমাইতে পারি, আমরা ভালভ ওপেনিং আমাদের কি করতে হবে, কমাইতে হবে। সো নির্দেশ প্রদান করবে এই কন্ট্রোল ভালভকে যে তুমি তোমার ভালভ ওপেনিং কমাও। সো ভালভ ওপেনিং কমাই দিবে, ফলে মাস ফ্লো রেট কি কমে যাবে। মাস ফ্লো রেট যদি কমে যায়, তাহলে এখান থেকে সাপোজ এই রিজিয়নে আসলো মাস ফ্লো রেটটা, ঠিক আছে, এইখানে আসলো, তাহলে মাস ফ্লো রেট এখানে এসে কি হলো, মাস ফ্লো রেট কমে গেল, ঠিক আছে, এখান থেকে মাস ফ্লো রেট এখানে আসলো, এই পজিশনে, আগে এইখানে ছিল, এর এই পজিশনে আসলো। সো মাস ফ্লো রেট এখানে আসলো, এর করসপন্ডিংয়ে আমার ডিসচার্জ প্রেশারটা তো এটা, ঠিক আছে, এইখানে আসলো, বোঝা গেল, তাহলে ডিসচার্জ প্রেশার বেড়ে গেল। সো এইভাবে হচ্ছে একটা নর্মাল কি কম্প্রেসর কাজ করে। এখন বিষয়টা হচ্ছে, এইটুকু আমি আগে মুছে দিই, আমরা তো কি বলে মেইনলি বুঝবো হচ্ছে সার্জিং, তাই না? আচ্ছা, সার্জিংটা আমরা আসলে মানে আমার একটা লেকচারে আমি খুব সুন্দর করে সার্জিংটা বুঝাইছিলাম, ঠিক আছে, এখানে এই জন্য আর কি ইন ডিটেলস অত বেশি বোঝাবো না। দেখো সার্জিংটা হচ্ছে খুব 2-3 মিনিটের সার্জিংটা বুঝাই দিই। এই যে যখন স্টেবল অপারেশনটা হয়, ঠিক আছে, যখন স্টেবল অপারেশনটা হয়, স্টেবল বলতে কি, এই যে এই রিজিয়নে যখন থাকে, এই যে এই রিজিয়নে, কোন রিজিয়ন বুঝে বলো তো,
এই যে এই রিজিয়নে, যখন এই রিজিয়নে থাকে, ঠিক আছে, এই রিজিয়নে যখন থাকে, ঠিক আছে, তখন তো স্টেবল অপারেশন। কিন্তু কিন্তু যদি এরকম হয়, মনে করো যে এইখান থেকে এইদিকে আসলো, মানে মাস ফ্লো রেট বেড়ে গেল, ডিসচার্জ প্রেশার কমে গেল, ফলে কি ও ডিসচার্জ প্রেশার বাড়াইতে হবে, ফলে ও মাস ফ্লো রেট কি কমাই দিল, ফলে ডিসচার্জ প্রেশার বেড়ে গেল। কিন্তু যদি এরকম হয় যে মাস ফ্লো রেট এতটাই কমাই দিছে যে এবার ডিসচার্জ প্রেশার বাড়ার পরিবর্তে ডিসচার্জ প্রেশার কি হবে, ধুম করে, ডিসচার্জ প্রেশার হচ্ছে ধুম করে, মনে করো যে আহ, এইভাবে কমে গেল, ঠিক আছে, ডিসচার্জ প্রেশারটা কমে গেল, কমে যে ও কি হবে, দেখো এইখানে এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে। এইখানে যদি এরকম থাকে যে এইখানে এইখানে মনে করো যে পাম্পটা অপারেট হইতেছিল, কম্প্রেসরটা অপারেট হইতেছিল, ঠিক আছে, এরপরে ও মাস ফ্লো রেট বেড়ে গেছে, তারপরে মাস ফ্লো রেট কমানোর জন্য কমাইতে হবে, কারণ ডিসচার্জ প্রেশার বাড়াইতে হবে। তো মাস ফ্লো রেট এতটাই কমাই দিছে, ঠিক আছে, এরপরে কি ও প্রেশারটা বাড়ার পরিবর্তে প্রেশারটা দুম করে এরকম করে ড্রপ করে, ঠিক আছে, ড্রপ করে নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, নেগেটিভ হয়ে যায়। কারণ এটা কি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসের পজিটিভ, মাস মানে প্রেশার তো না, মানে সরি, প্রেশারটা ড্রপ করে আর কি, প্রেশারটা কোথায় ড্রপ করে, নেগেটিভ হয় না, প্রেশারটা ড্রপ করে আর কি, ঠিক আছে, কারণ এটা আমাদের কি, এটা তো ওয়াই অ্যাক্সিসের পজিটিভ, সব প্রেশারটা আমি ওয়াই অ্যাক্সিসে দিচ্ছি, তো এদিকে প্রেশার পজিটিভ, মানে এক কথায় প্রেশার ড্রপ করছে, বাট মাস ফ্লো রেট নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখানে কি এটা একটা হচ্ছে মাস ফ্লো রেট, এটা কি নেগেটিভ না, নেগেটিভ ভ্যালু, কারণ এদিকে নেগেটিভ, এদিকে কি মাস ফ্লো রেট পজিটিভ, ঠিক আছে, মানে প্রেশারটা এতটাই কমে গেছে যে মাস ফ্লো রেটও কমে গেছে, ঠিক আছে, যেটা আসলে নর্মাল ফেনোমেনা না। এরপরে আবার কি করবে, ও কম্প্রেসের সাথে সাথে ট্রাই করবে ওর মাস ফ্লো রেটটা দুম করে বাড়াই দিবে, মাস ফ্লো রেট এরপরে দুম করে বাড়াই দিবে, ঠিক আছে, এই যে মাস ফ্লো রেট যেই বাড়াই দিবে, সো মাস ফ্লো রেট এতটাই বাড়াই দেয়, ঠিক আছে, এখান থেকে এখানে, ঠিক আছে, বিষয়টা দেখো, মাস ফ্লো রেটও বাড়াই দিছে, ঠিক আছে, মাস ফ্লো রেট বাড়াইতে 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 কি হবে, ওর প্রেশার আস্তে আস্তে কি হইতে থাকবে, এইদিকে এদিক দিয়ে বাড়তে থাকবে, ঠিক আছে, তো বাড়তে 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 আবার এইখানে চলে যাবে, ঠিক আছে, এইখানে যখনই আসবে তখন আবার কি হবে, ও আবার যেহেতু প্রেশার উঠে গেছে, ও আবার মাস ফ্লো রেট কি কমাই দেওয়ার চেষ্টা করবে, কারণ যেই এখন এটা যেহেতু নর্মাল ফেনোমেনা না, কম্প্রেসর তো নর্মাল ফেনোমেনাতে কাজ করতেছে না, ও বেশি কমাই দিবে, তো কমাই দিয়ে যেই বেশি কমাই দিবে, এই ক্রিটিক্যাল ভ্যালু থেকে যেই প্রেশার, মানে ডিসচার্জ প্রেশারটা যেই মনে করো যে কমে যাবে, ঠিক আছে, কারণ এইখানে সাপোজ 10 কি মানে 150 কি ছিল, এরপরে ও তো আসলে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, মাস ফ্লো রেট, গ্যাসের মাস ফ্লো রেট নিয়ন্ত্রণ করতে পারতেছে না, ফলে কি এইখানকার প্রেশারটা আবার কি এখানে না থেকে, এখানে স্টেবল না থেকে, ও আবার কি এখান থেকে দুম করে এখানে চলে আসবে, আবার এইখান থেকে আবার দুম করে এখানে চলে যাবে, এখানে চলে আসবে, এখানে চলে যাবে, আবার এখানে চলে আসবে। তো এইভাবে এইভাবে কি এই হিস্টেরিসিসটা চলতে থাকবে, হিস্টেরিসিস লুপটা কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে, আমরা যে হিস্টেরিসিস করছি না, ম্যাগনেটিক হিস্টেরিসিস, সেরকম এই হিস্টেরিসিস লুপটা চলতে থাকবে, যেটাকে বলা হয় সার্জ সাইকেল, ঠিক আছে, যেটাকে বলা হয় সার্জ সাইকেল। আমি খুবই শর্টে এটা বুঝালাম, ইন ডিটেলস যদি কেউ বুঝতে চায়, আমার ডিসক্রিপশনে এই সার্জিংয়ের পুরো ভিডিওটা আমি মানে লিঙ্কটা আমি দিয়ে রাখবো, সেখান থেকে কেউ দেখে নিতে পারে। তো এইভাবে সার্জিংটা কাজ করে। এখন সার্জিংটার সমস্যাটা কি, যখনই এরকম হবে, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে প্রেশার, দেখো এখানে এতটাই, মানে ডিসচার্জ প্রেশার এতটাই বেড়ে যাবে যে ও রিভার্ট ব্যাক হবে, ঠিক আছে, ওর যাওয়ার কথা কোন দিকে, কম্প্রেসর থেকে রিজার্ভারের দিকে, ঠিক আছে, কিন্তু প্রেশারটা এতটাই বেড়ে যায়, ঠিক আছে, এই যে প্রেশারটা বাড়াইতে পারতে, ডিসচার্জ প্রেশার বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায় যে ও ব্যাক প্রেশার দেওয়া স্টার্ট করে, যেই ব্যাক প্রেশার দিবে কম্প্রেসরকে হিট করবে না। এখন ব্যাক প্রেশার কিভাবে বাড়ায়, মানে ডিসচার্জ প্রেশার কিভাবে বাড়ায়, এটা তো আমি বুঝাইলামই, যে মাস ফ্লো রেট কমানো বাড়ানো যে বিষয়টা, ঠিক আছে, সো এদিকেও কি দিবে, এইভাবেও ব্যাক প্রেশার দিবে, ঠিক আছে, এই ব্যাক প্রেশারের এই বিষয়টাই হচ্ছে সার্জিং, ঠিক আছে, এর ফলে কি হবে, ও কম্প্রেসরটা ধুম করে কি হবে, এদিকে কম্প্রেসরে কি বাড়ি লাগবে, আবার মনে করো যে কমাই দিবে, যেহেতু এদিকে প্রেশার ব্যালেন্স করতে হবে, সো এদিকে ব্যাক প্রেশার দিল, আবার কি এদিকে তো গ্যাস অহরহ আসতেছে, ফলে কি হবে, এদিকে আবার এদিকে একটা প্রেশার আসবে, এদিকে প্রেশার আসতেছে, এদিকে প্রেশার আসতেছে, তো কম্প্রেসরটা মানে ভেঙে যাইতে পারে, ঠিক আছে, তার মানে যেটা হচ্ছে ডিজাস্টার হবে, ঠিক আছে, ওই লোকালি ডিজাস্টার হয়ে যাবে। সো এটা যাতে না হয়, এর ফলে কি কি করা হয়, সার্জিংটাকে রোধ করার জন্য একটা অ্যান্টি সার্জিং ভালভ দেওয়া হয়, অ্যান্টি সার্জ ভালভ ইউজ করা হয়, ঠিক আছে, এবং এটা আমি আমার ক্লাসে, মানে আগের যে ক্লাসটা সেখানে আমি দেখাইছিলাম, যে কম্প্রেসর সার্কিট ইন এ রিয়েল ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, যে একটা রিয়েল ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে আমাদের কি, আচ্ছা এই ইমেজটা আমি গুগল ইমেজ থেকে নিচ্ছি, ঠিক আছে,
ক্রেডিট আসলে দেওয়াটা ইম্পর্টেন্ট। সো দেখো, এটা হচ্ছে একটা রিয়াল একটা প্রসেস ইন্ডাস্ট্রিতে আমার যে কম্প্রেসরটা আছে সেই কম্প্রেসরের যে পিএনআইডি আর কি, ঠিক আছে, সিম্পলিফাইড পিএনআইডি, ঠিক আছে, সেটা কি, এই দিক দিয়ে কম্প্রেসরের গ্যাস এদিক দিয়ে সাক করবে, সাক করে সাকশন স্ক্রাবার আছে। সাকশন স্ক্রাবার মানে কি, গ্যাসের সাথে তো কিছু লিকুইড থাকতে পারে, ওই লিকুইড বা অন্য কোনো কিছু, ঠিক আছে, ফরেন পার্টিকেল, যেটাই হোক। সো এই দিক দিয়ে ও যাতে স্ক্রাবিং সেকশন হয়ে ও জাস্ট কি গ্যাসটা এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে জাস্ট গ্যাসটা যাতে পিউরিফাইড গ্যাসটা এদিক দিয়ে যাতে পাস হয়। সো এদিক দিয়ে এই যে এখানে প্রথমে কি সাকশন থ্রটল ভালভ আছে, ঠিক আছে, সাকশন একটা কন্ট্রোল ভালভ দিয়ে রাখছে। এবং সাকশনে কেন কন্ট্রোল ভালভ দেওয়া দরকার এটা কিন্তু আমি প্রিভিয়াস স্লাইডে বুঝাইছি। সো ওই যে সার্জিং এর যে বিষয়টা, মাস ফ্লো রেট কমানো বাড়ানো আর কি, এদিক দিয়ে এই যে এদিক দিয়ে ও কম্প্রেসরে ঢুকলো। আর কম্প্রেসর চলে কি কার মাধ্যমে চলতেছে, মোটর ড্রিভেন কম্প্রেসর এটা একটা, ঠিক আছে। সো এদিক দিয়ে কম্প্রেসরের প্রেশার বাড়াইলো, ঠিক আছে, এটা হচ্ছে পি, এদিকে পি ডিসচার্জ হবে, ঠিক আছে। সো প্রেশার বাড়াইয়ে এখানে একটা এনআরভি দেওয়া আছে, চেক ভালভ বা এনআরভি যেটাকে বলা হয়, নন রিটার্ন ভালভ, এটাকে বলা হয় নন রিটার্ন ভালভ। নন রিটার্ন ভালভের কাজটা কি, এটা কেন দেওয়া হয়, এটার কারণ হচ্ছে দেখো, ডিরেকশনটা এইরকম এরকম হয়ে এইদিকে হওয়ার কথা, ঠিক আছে। সো নন রিটার্ন ভালভটার মানে কনফিগারেশনটা এরকম যে ও শুধু একদিকে পাস করতে দিবে গ্যাসটাকে, এদিক থেকে এদিকে আসা পসিবল না, আসতে দিবে না, ও বন্ধ করে দিবে পথটাকে, ঠিক আছে। সো এদিক থেকে এদিকে যাবে, এদিক দিয়ে ও এয়ার কুলার হবে, ঠিক আছে। আর একটা ভেন্টের লাইন আছে, ভেন্টের লাইন পরে আসতেছে এদিক দিয়ে, যেহেতু প্রেশার বেড়ে গেছে, ঠিক আছে, ডিসচার্জ প্রেশার বেড়ে গেছে, ফলে টেম্পারেচার বেড়ে যাবে। সো ওই টেম্পারেচারটা একটু কি করা হয়, একটু কমানো হয়, কমায়ে এই দিক দিয়ে আবার এখানে একটা আরেকটা এনার্জি আছে, ঠিক আছে, ওই এনার্জি দিয়ে ও প্রসেসের অন্য একটা প্রসেস ইউনিটে চলে যায়, ঠিক আছে, যেখানে আমার ওই হাই ডিসচার্জ প্রেশার গ্যাস দরকার, ঠিক আছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে তো একটা লাইন দেওয়া আছে, ঠিক আছে, এই যে লাইন এটা হচ্ছে, দেখো এটা প্রসেস, আরেকটা যে প্রসেস ইউনিট, এটাকে যদি আমি রিজার্ভার চিন্তা করি, রিজার্ভার চিন্তা যদি করি, এখন দেখো যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, এই যে রিজার্ভারের প্রেশার যদি বেশি হয়ে যায়, ওই দিক দিয়ে কী করবে, ব্যাক একটা ফ্লো দিবে না, ফলে কী হবে, ও এই কম্প্রেসরের এইদিকে আসলে তো সমস্যা, কম্প্রেসর ভেঙে দিতে পারে। So এই দিক দিয়ে তখন লাইনটা কি হয়, যদি ডিসচার্জ প্রেশারটা বেশি হয়ে যায়, ঠিক আছে, ও তখন কি করে এই দিক দিয়ে, এখন এই এনার্জিটা যদি কাজ না করে তাহলে তো প্রবলেম আবার, ঠিক আছে। অনেক প্রসেস ইন্ডাস্ট্রিতে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এনার্জি নষ্ট হয়ে গেছে, এনার্জি কাজ করতেছে না, ফলে কি হবে, যাতে এই দিক দিয়ে এই যে ব্যাক প্রেশার দিয়ে, ঠিক আছে, এই কি বলে এনার্জি মনে করো নষ্ট হয়ে গেছে, সো যাতে কম্প্রেসরের ক্ষতি না করতে পারে, এই দিক দিয়ে একটা লাইন, এই দিক দিয়ে দেখো এখানে একটা অ্যান্টি সার্জ ভালভ দেওয়া আছে, এটা কি করবে, এটা ওপেন হয়ে যাবে, এটা ওপেন হয়ে এই যে এইখান দিয়ে এই দিক দিয়ে এদিকে চলে আসবে, সাকশানে একটা লাইন দিয়ে চলে আসছে, ঠিক আছে। সো অ্যান্টি সার্জিং লাইন সবসময় কি সাকশানে ও যুক্ত হয়, মনে থাকবে। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করবে, এটা দেখো এই অ্যান্টি সার্জিং ভালভ যেটা, এটা হচ্ছে একটা প্রেশার কন্ট্রোল ভালভ। এই প্রেশারটাকে কন্ট্রোল করবে কীভাবে, দেখো এই যে সাকশানের এইখানে একটা পিটি আছে মানে প্রেশার ট্রান্সমিটার, তারপর টিটি আছে টেম্পারেচার ট্রান্সমিটার, এফটি আছে ফ্লো ট্রান্সমিটার, সবগুলাকে ও এখান থেকে কি করবে, ও হচ্ছে এদিক থেকে সেন্স মানে প্রসেস কন্ট্রোল আর কি। এটা যদি প্রসেস কন্ট্রোল অনেকে না বুঝে তাহলে এটা আর কি বোঝানো একটু কষ্ট, ঠিক আছে। প্রসেস কন্ট্রোলের বেসিক ক্লাস আমার ইউটিউবে আছে, তো কেউ চাইলে এখান থেকে বেসিকটা দেখে নিতে পারে প্রসেস কন্ট্রোল কীভাবে হয়। যে এইদিকে এগুলো হচ্ছে সব কি ট্রান্সমিটার, ঠিক আছে, ট্রান্সমিটার। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মেইন যে আমাদের অ্যান্টি সার্জিং কন্ট্রোলার, ঠিক আছে। এই অ্যান্টি সার্জিং কন্ট্রোলার কী হবে, ও হচ্ছে এদিক দিয়ে কী নিচ্ছে, এইটা কন্ট্রোলার, ঠিক আছে, এটা কন্ট্রোল ভালভ, এটা ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট বা কন্ট্রোল ভালভ, আর এটা হচ্ছে কন্ট্রোলার। এইখান থেকে ও সেন্সর, এগুলো হচ্ছে সব সেন্সর, এগুলো সব সেন্সর, পিটি মানে প্রেশার ট্রান্সমিটার, টিটি মানে টেম্পারেচার ট্রান্সমিটার, এফটি মানে ফ্লো ট্রান্সমিটার, ঠিক আছে। এদিক দিয়ে ও সেন্সর নিল, মানে সেন্স করলো। আবার এখান থেকে ডিসচার্জ থেকেও পিটি আছে, টিটি আছে, হ্যাঁ, নিয়ে ও কি করতেছে, ও সেন্স করতেছে, সেন্স করে ও সেই হিসাবে একটা কমান্ড দিল, ঠিক আছে। এগুলা সব ইলেকট্রিক্যাল সিগন্যাল নিল, কিন্তু যখন এইখানে কমান্ড দিবে তখন তো এয়ার রেগুলেটেড ভালভ এটা, ঠিক আছে। সো তখন এখানে কি, এটা হচ্ছে নিউমেটিক লাইন, এখানে নিউমেটিক লাইন, ঠিক আছে। নিউমেটিক মানে মনে রাখবা, ঠিক আছে, নিউমেটিক মানে হচ্ছে এয়ার দিয়ে অপারেট হবে, এয়ারের সাথে সম্পর্কিত, ঠিক আছে, এয়ার। এটা কি ধরনের এয়ার, এই যে আমরা যেসব এয়ার দেখি আমাদের মানে শ্বাস নিই ওই এয়ার, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট এয়ার, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট এয়ার। ইনস্ট্রুমেন্ট এয়ার কি আপাতত আমি এটা আলোচনা করতেছি না। ইনস্ট্রুমেন্ট এয়ার দিয়ে এই ভালভটা ওপেন ক্লোজ হবে, ফলে কি হবে,
প্রসেসটা কন্ট্রোল হবে। প্রসেসটা কীভাবে কন্ট্রোল হবে? সাপোজ প্রেশার বাইরে গেছে, ডিসচার্জ প্রেশার এই মানে ব্যাক প্রেশার দিচ্ছে, ফলে এদিকে কী হবে, দুম করে এই ভালভটা বেশি খুলে যাবে, এই ভালভটা বেশি খুলে এইদিকে চলে আসবে, ঠিক আছে, চলে আসবে, এখানে চলে আসবে। এখানে চলে আসলে দেখো এটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে একটা অন অফ ভালভ, ঠিক আছে, এটা হচ্ছে একটা অন অফ ভালভ, এটা কিন্তু কন্ট্রোল ভালভ না, এটার সাথে মিলাইলে হবে না, এটা আপাতত অফ, ঠিক আছে। সো কী হবে, এদিক দিয়ে যেহেতু আমার ডিসচার্জ প্রেশার বেশি, ফলে এখানে সাকশন যে ভালভটা, সাকশন থ্রটল ভালভটা, এটা আবার কী হবে, কমে যাবে, ঠিক আছে, কমে যেয়ে ও প্রেশারটাকে আস্তে আস্তে ও ব্যালেন্স করবে, ঠিক আছে। আবার যখন কমে যাবে তখন এইদিকে ডিসচার্জ প্রেশার মনে করো যে কমে গেছে, ঠিক আছে, তাহলে প্রেশার ব্যালেন্স হয়ে যাওয়ার পরে ডিসচার্জ প্রেশার কমে গেছে, ফলে কী হবে, তখন এইটা আবার কী হবে, এটা এইগুলা এই যে এই দিক দিয়ে এই দিক, এই যে সাকশন থেকে ডিসচার্জ থেকে ও সব কিছু চেঞ্জ করে ও দেখবে যে আচ্ছা ঠিক আছে ডিসচার্জ প্রেশার কমে গেছে, তাহলে আমার এই ভালভ ওপেনিংটা কমাইতে হবে, ফলে ও কী করবে, ভালভ ওপেনিং কমাই দিবে, ফলে এই দিক দিয়ে কম গ্যাস যাবে, ফলে আমার কী হবে, আরও বেশি পরিমাণ কী হবে, গ্যাস যেতে থাকবে, যে কম্প্রেসরের থ্রু দিয়ে ডিসচার্জ প্রেশার বাড়াই দিবে, ঠিক আছে। তো এইভাবে পুরো জিনিসটা কাজ করে। আশা করি মোটামুটি আমি বুঝাইতে পারছি যে কম্প্রেসর, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ করে। তো যদি কেউ বুঝতে না পারো তাহলে অবভিয়াসলি কমেন্ট করো, ঠিক আছে, আমি দরকার পড়লে আবার ক্লাস নেব, নো প্রবলেম, ঠিক আছে। কারণ আমাদের এই যে চ্যানেলটা, এটা হচ্ছে আসলে ওরকম ফর্মাল কোনো চ্যানেল না, এখানে আমি আসলে আমার ভালো লাগা থেকে আসলে জিনিসটা বোঝানোর ট্রাই করি, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো কিছু। সো হইতেই পারে যে আমি হয়তো এখন এটা আমার কাছে জিনিসটা আমার খুব সহজ লাগতেছে, বাট যারা হয়তো কী বলে সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে বা থার্ড ইয়ারে, তাদের হয়তো নাও লাগতে পারে হয়তো জিনিসটা সহজ, ঠিক আছে। তো তারা অবভিয়াসলি কমেন্ট করে যে ভাই কিচ্ছু বুঝি না, তারপর আমি আবার ক্লাস নেবো এটার, ঠিক আছে। ওকে, বুঝতে পারছি আমি বিষয়টা। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ সবাইকে। ওকে, বাই। ওকে, ঠিক আছে।